আসসালামু আলাইকুম। এটেন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছে অনামিকা হাসান পুনম। শুরুতেই বিআরবিকে বল সংবাদ শিরোনাম। ঢাকা বিশ্ববিদ্যালয়ে শহীদ ওসমান হাদির কবরকে ঘিরে সর্বসাধারণের শ্রদ্ধা, দ্রুত খুনিদের গ্রেফতারের দাবি জামাত আমিরের। জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে ঘিরে সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ইসির সাথে ৩ বাহিনীর প্রধানদের বৈঠক। বগুড়া ৬ আসনে তারেক রহমানের পক্ষে মনোনয়নপত্র তুললেন দলের নেতারা। দাখিলের শেষ দিন ২৯ ডিসেম্বর। ঢাকার শ্যামপুর কদমতলীর ভোটারদের দুর্দশা লাঘবে নানা প্রতিশ্রুতি দিচ্ছেন প্রার্থীরা, তবে জয়ের পর বারবার ওয়াদা ভঙ্গের অভিযোগ এলাকাবাসীর। এবং সুদানের সন্ত্রাসী হামলায় শহীদ ও শান্তিরক্ষীকে রাষ্ট্রীয়ভাবে শ্রদ্ধা নিবেদন। ঢাকা সেনানিবাসে জানাজা অনুষ্ঠিত, পরিবারের কাছে লাশ হস্তান্তর। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাতীয় কবির সমাধির পাশে শায়িত শহীদ ওসমান হাদির কবর জিয়ারত করতে আসছেন রাজনীতিবিদ সহ সর্বসাধারণ। ভোরের আলো ফোটার পর থেকেই হাদির কবর জিয়ারত করতে আসেন তার সহযোদ্ধা সহ সর্বস্তরের মানুষ। শুধু রাজধানী নয়, ঢাকার বাইরে থেকেও অনেক মানুষকে আসতে দেখা গেছে। কেউ কেউ অশ্রুজলে নির্বাক দাঁড়িয়ে প্রার্থনা করেন প্রিয় নেতা হাদির জন্য। সহযোদ্ধা শুভাকাঙ্ক্ষী কেউ মানতে পারছেন না হাদির এই মৃত্যু। কেউ কেউ স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করেন। দ্রুত প্রকৃত খুনিদের গ্রেপ্তার করে সর্বোচ্চ শাস্তির দাবিও জানান তারা। তবে নিরাপত্তার জন্য কাউকেই ঢুকতে দেওয়া হচ্ছে না ভেতরে। সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, তাই হাদির কবর দূর থেকে দেখছেন সর্বসাধারণ। ইনসাফের লড়াই কিভাবে করতে হয় বাংলাদেশে 18 কোটি মানুষকে বুঝিয়েছেন। আমার মনে মাঝে এখনো কাজু করতেছে, বুঝছেন। এই কারণে আমি সিলেট থেকে এখন শুধুমাত্র ওনার কবর জিয়ারত করার জন্য আসছি। আর ওনার রক্তের বিনিময়ে আমরা বাংলাদেশ আবার নতুন করে পাইলাম, 5ই আগস্টও পাইলাম, কিন্তু এখান থেকে অনেক কিছু শিকার আছে। সবচেয়ে বড় কথা হচ্ছে ভাইয়ের বিচার চাই। ভাইয়া বলতেন যে হচ্ছে আমাকে যদি কেউ মেরে ফেলে তার বিচার যেন করে, ঠিক আছে। তিনি তো কোনো সিকিউরিটি চান নাই, তিনি বলছে আমাকে মেরে ফেললে আপনি বিচারটা শুধু করবেন। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী জামিল হাসান শান্ত। সবশেষ জানতে সরাসরি চলে যাচ্ছি সেখানে। শান্ত, এখনো কি সেখানে ওসমান হাদির সমর্থকরা আছেন? পুনম, গতকাল শহীদ ওসমান হাদিকে দাফন করার পর আজ সকাল থেকেই কিন্তু টিএসসি প্রাঙ্গণে অনেক মানুষের ঢল নেমেছে। এখানে কিন্তু দল মত নির্বিশেষে সকল মানুষ শহীদ ওসমানের কবর জিয়ারতের জন্য আসছেন এবং এখানে আমরা এসে যতটুকু দেখতে পেরেছি এখানে কিন্তু মানুষ মোনাজাত করছেন, তার আত্মার মাগফিরাত কামনা করছেন এবং মানুষের যে অশ্রু ভাঙা কান্না শহীদ ওসমান হাদির জন্য, সেটাতেই কিন্তু আসলে বোঝা যায় শহীদ ওসমান হাদিকে মানুষ আসলে কতটা ভালোবেসেছেন। ইতিমধ্যে কিন্তু এখানে কড়া নিরাপত্তা কর্মীরা রয়েছেন, পুলিশ কিন্তু কাউকেই ভেতরে ঢুকতে দিচ্ছেন না। বাহির থেকেই কিন্তু সকলে এক নজর শহীদ ওসমান হাদির কবরকে দেখার জন্য চেষ্টা করছেন। এখানে কিন্তু শুধুমাত্র ঢাকার মানুষই নয়, ঢাকার বাইরে থেকে বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু শহীদ ওসমান হাদিকে একটিবার দেখার জন্য কিন্তু এখানে মানুষরা ভিড় করছেন। ছোট ছোট বাচ্চা থেকে শুরু করে বৃদ্ধ এবং বিভিন্ন দলের নেতাকর্মীরাও কিন্তু এখানে উপস্থিত হচ্ছেন। আপনাকে একটু জানিয়ে রাখতে চাই, আজ ফজরের নামাজের পর কিন্তু জামায়াতের আমির তিনিও কিন্তু এসেছিলেন শহীদ ওসমান হাদির কবর জিয়ারত করার জন্য। এই মুহূর্তে আমার সঙ্গে কিছু সাধারণ মানুষরা রয়েছেন, তাদের কাছে জানতে চাই তারা কেন এখানে এসেছেন। আমরা শহীদ ওসমান হাদির কবরে ফুল দিতে এসেছি এবং ওনাকে একবার শেষবারের মতো দেখতে এসেছি এবং আমরা এটা সুষ্ঠু বিচার চাই। যত দ্রুত সম্ভব এই খুনিকে দেশে আনতে হবে এবং তার বিচার করতে হবে। দেশবাসী এটার বিচার দেখতে চায়। বাচ্চাকে নিয়ে এসেছি, ওকে আমি সবসময় বলি তোমাকে শরীফ ওসমান হাদি হতে হবে, ঘরে বসে থাকলে হবে না, আবরার ফাহাদের মতো কথা বলতে হবে। ও অনেক দেখে ওসমান হাদিকে এবং পছন্দ করে, এই জন্য আমি ওকে নিয়ে আসি দেখানোর জন্য যে দেশের জন্য মানুষ কিভাবে হাসতে হাসতে প্রাণ দেয়। ভাইয়া কোত্থেকে এসছেন? আমি পুরান ঢাকা থেকে আসছি। আমি ঢাকা 6-এর ভোটার, ও ঢাকা 8-এর ভোটারও না। আমি ওরকে কখনো বাস্তবে দেখার সৌভাগ্য হয় নাই, তো কবরটা শেষবারের মতো দেখতে আসলাম। একটা ভালো মানুষ ছিল, ইনসাফের কথা বলতো, সত্যের কথা বলতো, আমরা তারে বাঁচতে দিতে পারলাম না। এখন চাওয়া এতটুকুই যে যারা ওর এই কাজটা করছে তাদের যেন সুষ্ঠু বিচারটা হয়। আপনি কেন এসেছেন? আমি আসছি ভাইয়ার যে মৃত্যুতে যে কষ্ট আমি পেয়েছি,
আমার থেকে মনে হয় না যে আরও কারো বোনের থেকে যেইভাবে ভাই কেড়ে নেয় সেটা আমি ভাবতে পারি না। এবং ভাইয়ার কথা আমি যে মিটিং দেখলাম ভাইয়ার, সেগুলো দেখার পর থেকে আমি আর নিজেকে নিজে ঠিক রাখতে পারি না। যেমনটা শুনলেন, এখানে কিন্তু মানুষরা তাদের আবেগ আসলে ধরে রাখতে পারছে না। এখানে সকাল থেকে আমরা দেখেছি মানুষরা কিন্তু শহীদ ওসমান হাদির আত্মার মাগফিরাত কামনা করছেন এবং তার জন্য দোয়া করছেন। পুনম। শান্ত, আপনাকে ধন্যবাদ। শহীদ ওসমান হাদির কবর জিয়ারত করেছেন জামাতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। ভোরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে ফজরের নামাজ আদায়ের পর তিনি হাদির কবর জিয়ারত করেন। এ সময় ওসমান হাদির রুহের মাগফিরাত কামনা করেন দলটির নেতারা। জামাতের আমিরের সঙ্গে উপস্থিত ছিলেন সংগঠনের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম, ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম, জামাতে ইসলামের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইন, ডাকসুর ভিপি সাদিক কায়েম, জিএস এস এম ফারহাদ উপস্থিত ছিলেন। জানাজায় বারবার উচ্চারিত হয়েছে, খুনিদেরকে আমরা গ্রেপ্তার হয়েছে, শাস্তি পাচ্ছে, এটা আমরা দেখতে চাই। সরকার এ পর্যন্ত যা করেছেন তাতে জনগণ মোটেই সন্তুষ্ট না। জনগণের দাবি আশা করি প্রধান উপদেষ্টা সহ উপদেষ্টা মণ্ডলী সেখানে উপস্থিত ছিলেন, তারা জনগণের পালস বুঝতে পেরেছেন। জনগণের পার্সের প্রতি সম্মান দেখিয়ে অতি দ্রুত সমস্ত সন্দেহ সংশয়ের বাইরে এসে খুনিদেরকে গ্রেপ্তার করতে হবে এবং আইনের আওতায় আনতে হবে। যদি এই খুনিরা পার পেয়ে যায় তাহলে আপনার আমার কারো জীবনই নিরাপদ বলা যাবে না। শহীদ শরীফ ওসমান হাদির হত্যাকারীরা দেশে বিদেশে যেখানেই থাকুক দ্রুত বিচার কার্যকর করতে হবে, তাহলে জনগণ এই সরকারের যোগ্যতার প্রমাণ পাবে বলে মন্তব্য করেছেন জামাতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেন, নির্বাচনের তফসিল ঘোষণার পরই একজন প্রার্থীকে গুলি করে হত্যার ঘটনা অশনির সংকেত। জাতিসংঘ পর্যন্ত ওসমান হাদির হত্যার সুষ্ঠু বিচার দাবি করেছেন। ইনকিলাব মঞ্চের মুখপাত্র হাদির শাহাদাত উপলক্ষে জামাতে ইসলামীর আয়োজনের দোয়া মাহফিলে গোলাম পরওয়ার এসব কথা বলেন। আমরা তো বিস্মিত, চিফ ইলেকশন কমিশনার বললেন ওসমান বিন হাদির হামলাকে বললেন এটা একটা বিচ্ছিন্ন ঘটনা। আমরা লজ্জিত, সরকারের একটি সাংবিধানিক পদঅধিষ্ঠিত থেকে আফটার ডিক্লারেশন অফ শিডিউল একজন এমপি পদপ্রার্থীর উপরে গুলিবর্ষণ করা কখনো বিচ্ছিন্ন ঘটনা হতে পারে না। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে ঘিরে সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সেনা, নৌ ও বিমান বাহিনী প্রধানদের সঙ্গে বৈঠক করেছে নির্বাচন কমিশন। দুপুর 12টায় আগারগাঁয়ে নির্বাচন কমিশন ভবনে এই বৈঠক শুরু হয়। এতে অংশ নেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান এবং বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান। প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সভাপতিত্বে সভায় 4 নির্বাচন কমিশনার ও ইসি সচিব উপস্থিত ছিলেন। বৈঠকে নির্বাচনের আগে আইন শৃঙ্খলা পরিস্থিতি, অবৈধ অস্ত্র উদ্ধার ও সন্ত্রাসী কার্যক্রম প্রতিরোধে যৌথ বাহিনীর কার্যক্রম, প্রার্থী ও রাজনৈতিক দলের জন্য আচরণ বিধিমালা প্রতিপালন এবং নির্বাচনী পরিবেশ বজায় রাখার সাথে সংশ্লিষ্ট বিষয়ে পর্যালোচনা করা হয়। এই মুহূর্তে আগারগাঁয়ে নির্বাচন কমিশন কার্যালয়ে আছেন সহকর্মী ইয়াসিন রানা। বৈঠকের বিষয়ে বিস্তারিত জানতে যুক্ত হচ্ছি তার সাথে। রানা, নির্বাচন কমিশনের সাথে 3 বাহিনী প্রধানের বৈঠকে আর কি কি আলোচনা হয়েছে আমাদেরকে বিস্তারিত জানান। পুনম, ধন্যবাদ আপনাকে। আপনি জানেন যে দুপুর 12টা থেকে 1টা পর্যন্ত 3 বাহিনী প্রধানের সাথে নির্বাচন কমিশনের বৈঠক অনুষ্ঠিত হয়েছে এবং এটাই প্রথম এই নির্বাচন কমিশনের সাথে 3 বাহিনী প্রধানের আনুষ্ঠানিক বৈঠক। এর আগে আসলে 3 বাহিনী যারা ঊর্ধ্বতন কর্মকর্তা ছিলেন তারা বিভিন্ন বৈঠকে অংশ নিলেও এইবারই প্রথম 3 বাহিনীর প্রধানরা নির্বাচন কমিশনের সাথে বৈঠক করেছেন। এবং আপনি একটি বিষয় জানিয়ে রাখছি যে আগামী ত্রয়োদশ সংসদ নির্বাচনে সেনা, নৌ এবং বিমান বাহিনীর 90,000 থেকে 1 লাখ সদস্য নির্বাচন দায়িত্ব পালন করবেন।
মাঠে দায়িত্ব পালনকালীন এই সেনা সদস্যরা আসলে কি কি ধরনের দায়িত্ব পালন করবেন, কি কি কাজ থাকবে, এই বিষয়গুলো নিয়ে সার্বিকভাবে কথা হয়েছে। আর এই আজকের যে শিডিউলড বৈঠকে 3টি বিষয় মূলত আলোচনা ছিল, যেমনটি আপনি জানাচ্ছিলেন। একটি হলো নির্বাচনের আগে আইনশৃঙ্খলা পরিস্থিতি কিভাবে নিয়ন্ত্রণ করবেন, এছাড়া অবৈধ অস্ত্র উদ্ধার, সন্ত্রাসী কার্যক্রম প্রতিরোধে ব্যবস্থা নেয় এবং নির্বাচনের যে প্রার্থী এবং দলগুলোর আচরণবিধি, এই আচরণবিধিগুলো কিভাবে মেনে চলবেন এবং আচরণবিধি যেন ভঙ্গ না হয় এবং নির্বাচনের সার্বিক পরিস্থিতি যেন ঠিক থাকে, এই বিষয়গুলো নিয়ে আলোচনা হচ্ছে। আরেকটি বিষয় জানিয়ে রাখছি যে এখানে আজ দুপুর 2:30টার সময় আইন শৃঙ্খলা সংক্রান্ত একটি বৈঠক অনুষ্ঠিত হবে। সেখানে 3 বাহিনীর প্রতিনিধি এবং পুলিশ, বিজিবি সহ সকল আইন শৃঙ্খলা বাহিনীর প্রতিনিধিরা এই বৈঠকে উপস্থিত থাকবেন এবং নির্বাচনের সংশ্লিষ্ট সার্বিক যে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এই বৈঠকে বিস্তারিত আলোচনা হবে। আপনি জানেন যে গত 12 ডিসেম্বর ইনকিলাব মঞ্চের শরীফ ওসমান হাদির উপর গুলি করা হয় এবং 18 ডিসেম্বর ইনকিলাব মঞ্চের শরীফ ওসমান হাদি মারা যান। এরপর থেকেই আলোচনায় আসছে যে প্রার্থীদের নিরাপত্তার জন্য নির্বাচন কমিশন আসলে কি কি ধরনের ব্যবস্থা নেবে, এই বিষয়টিও আলোচনায় আসবে। আসলে রাজনৈতিক যখন 29 ডিসেম্বরের পর থেকে যখন নির্বাচনের প্রচারণাগুলো শুরু হবে, সেখানে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটে কিনা কিংবা প্রার্থীদের উপর কোনো ধরনের হামলার ঘটনা ঘটে কিনা, এই সার্বিক এই বিষয়গুলো যেন নিয়ন্ত্রণে থাকে এবং সব মিলিয়ে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ যেন বজায় থাকে, সেজন্য এই বৈঠকগুলোতে বিস্তারিত আলোচনা হবে। পুলম, নির্বাচন কমিশন থেকে এই ছিল সবশেষ তথ্য। রানা, আপনাকে ধন্যবাদ। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া 6 সদর আসনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে মনোনয়নপত্র তুলেছেন দলের স্থানীয় নেতারা। দুপুরে জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তার কাছ থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশাহ। এ সময় বিএনপি নেতাকর্মীদের সাথে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা যায়। মনোনয়নপত্র সংগ্রহের পর বাদশাহ বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে এই আসন থেকে ব্যাপক ভোটে নির্বাচিত করা হবে। এ সময় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট AK মাহবুবুর রহমান, জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, সাবেক সভাপতি VP সাইফুল ইসলাম, সাবেক MP গোলাম মোহাম্মদ সিরাজ সহ বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং ছাত্র দলের নেতারা উপস্থিত ছিলেন। ময়মনসিংহে দীপু দাসকে প্রকাশ্যে হত্যা করে পুড়িয়ে মারার ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনার আশ্বাস দিয়েছেন ধর্ম উপদেষ্টা আ.ফ.ম. খালিদ হোসেন। সচিবালয়ে সাংবাদিকদের তিনি কথা বলেন। প্রথম আলো ডেইলি স্টার অফিসে হামলায় জড়িতদের ফুটেজ দেখে শনাক্ত করা হচ্ছে বলেও জানান উপদেষ্টা। আইন শৃঙ্খলা পরিস্থিতি সরকারের নিয়ন্ত্রণে আছে দাবি করে তিনি বলেন, যথাসময়ে সংসদ নির্বাচন হবে। সামাজিক যোগাযোগ মাধ্যম দেশের বাইরে থেকে যারা উস্কানিমূলক পোস্ট দিচ্ছেন তাদের বিষয়ে ইউটিউব ও মেটা কর্তৃপক্ষ ব্যবস্থা নেবে বলেও জানান উপদেষ্টা। আইন শৃঙ্খলা এখন সম্পূর্ণ আমাদের নিয়ন্ত্রণে, কিছু ঘটনা যে ঘটছে না এমন নয়, তবে আমরা যতটুকু এই পর্যন্ত এসেছি আমরা আশাবাদী নির্বাচন যথাসময়ে হবে, সুষ্ঠু, অবাধ, ইনক্লুসিভ এবং স্বতঃস্ফূর্ততার মাধ্যমে আমরা নির্বাচন করতে পারবো। সরকার তো স্থিতিশীলতা চায়, কারণ এখন যদি মব জাস্টিস বারে বারে হয়, ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন ডেটেরিয়েট করে, এটা নিঃসন্দেহে গভর্নমেন্টের ব্যর্থতা বলে চিহ্নিত হবে। আওয়ামী লীগের শাসন আমলে TFIJ/IC সেলে গুম, নির্যাতন ও 24-এর গণ অভ্যুত্থানে রামপুরে 28 জনকে গুলি করে হত্যার মামলায় 12 সেনা কর্মকর্তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। সকাল 10টার দিকে বাংলাদেশ জেল প্রিজন ভ্যান লেখা শীতাতপ নিয়ন্ত্রিত সবুজ রঙের গাড়িতে করে তাদের ট্রাইব্যুনালে আনা হয়। এজন্য ট্রাইব্যুনাল এলাকায় নিরাপত্তা জোরদার করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এদিকে TFI সেলে গুম, নির্যাতনের ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলায় গ্রেপ্তার 10 সেনা কর্মকর্তা ও শেখ হাসিনা সহ 17 জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের তারিখ পিছিয়ে মঙ্গলবার ধার্য করা হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এর চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের বিচারিক প্যানেলে এই আদেশ দেন। এই মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ মোট আসামি 17 জন।
সামান্য বৃষ্টি হলে হাঁটু সমান পানি, ভাঙা রাস্তা আর মাদকের উপদ্রবে বেহাল দশা ঢাকা 4 আসনের। এসব সমস্যার সাথে শ্যামপুর কদমতলী এলাকার ভোটারদের প্রতিনিয়তই করতে হচ্ছে সংগ্রাম। ভোটাররা বলছে, নির্বাচনের আগে প্রার্থীরা নানা প্রতিশ্রুতি দিলেও জয়ী হওয়ার পর এসব সমস্যার সমাধানে কোনো উদ্যোগই নেয় না। তাই সমস্যাগুলোর সমাধানে যে প্রার্থী কাজ করবেন তাকে নির্বাচনের রায় দেবেন ভোটাররা। খায়রুল ইসলামের রিপোর্ট। নাগরিক সুবিধার চরম সংকটে ঢাকা 4 আসন। ভাঙা রাস্তা, নাজুক ড্রেনেজ ব্যবস্থা, জলাবদ্ধতা, মশার উৎপাত, ফুটপাত দখল আর স্বাস্থ্যসেবার সংকট এই এলাকার মানুষকে ভোগাচ্ছে দীর্ঘদিন ধরে। স্বাধীনতার 54 বছরেও আশানুরূপ উন্নয়ন না হওয়ায় হতাশ এখানকার ভোটাররা। চিন্তাই হইলো কাজলা, কিছুদিন আগে আমার মেয়ের জামাইরে মনে করেন 3টা পার দিছে। অল্প বৃষ্টি হলেই অনেক পানি জমে যায়, রাস্তাঘাটে পুরো বন্যা হয়ে যায়। নির্বাচিত সরকার আসলে মনে হয় ভালোই হবে। যারা নির্বাচিত হয়ে আসবে তারা হয়তো এই কাজগুলা, অসম্পূর্ণ কাজগুলা করবে। ঢাকা 4 আসনে বিএনপি মনোনীত প্রার্থী তানভীর আহমেদ রবিন বলছেন, বাবার আদর্শ অনুসরণ করে এলাকার সমস্যা সমাধানের মধ্য দিয়ে মানুষের পাশে থাকবেন তিনি। ইতিমধ্যে আমরা বিভিন্ন এলাকায় আমাদের ভোটারদের কাছে গিয়েছি, আমরা স্বতঃস্ফূর্ত সমর্থন পাচ্ছি এবং একটা আশ্চর্যের বিষয় হচ্ছে যে এলাকার সাধারণ মানুষও আমাদের গণসংযোগে নেমে আসছে, আমাদের সাথে দীর্ঘপথ তারাও আমাদের সাথে হেঁটে বেড়াচ্ছেন। এর আগে এই আসন থেকে কখনোই ক্ষমতায় আসেনি জামায়াত ও ইসলামী আন্দোলন। এসব দলের প্রার্থীরাও চাইছেন এই আসনে জয়ী হয়ে ভোটারদের উন্নয়নে কাজ করতে। আমি যদি নির্বাচিত হয়ে আল্লাহ যদি কবুল করেন, জনগণ যদি আমাদেরকে ভালোবাসে, আমাদেরকে সমর্থন করে, তাহলে আমরা নিজেরা কমিটেড এবং আমরা আশা করি যারা এর সাথে জড়িত তাদেরকে কাউন্সিলিং করে, তাদেরকে ডেকে নিয়ে তাদেরকে হালাল রুজি, বৈধ ইনকামের জন্য আমরা পথ দেখাবো। কোনো চাঁদাবাজি হবে না, এইটা আমি আমার এলাকাবাসীকে বলন্দ কণ্ঠে বলতে চাই যে ইনশাল্লাহ যদি জাল হক ওয়া জাহাকাল বাতিল, যখন অন্ধকার থাকে, অন্ধকার যদি দূর করতে হয় তাহলে আলো জ্বালাইতে হবে। আমরা হইছি আলো, ইসলামের আলো, আমরা নূর। 14টি ওয়ার্ড নিয়ে গঠিত ঢাকা 4 আসনে ভোটার সংখ্যা প্রায় 3.25 লাখ। খায়রুল ইসলাম, এটিএন বাংলা, ঢাকা। আনুষ্ঠানিক প্রচারণা বন্ধ থাকলেও উঠোন বৈঠক ও গণসংযোগের মাধ্যমে কার্যক্রম চালাচ্ছেন নরসিংদীর 3 আসনের প্রার্থীরা। আসনটিতে বিএনপি এখনও প্রার্থী না দেয়ায় জামাত মাঠ দাপিয়ে বেড়াচ্ছে। তবে বিএনপির মনোনয়ন প্রত্যাশী একাধিক প্রার্থী করছেন গণসংযোগ। রাস্তাঘাটের উন্নয়ন, যানজট নিরসন, শিক্ষার অগ্রগতির পাশাপাশি চাঁদাবাজ ও মাদক নির্মূলের প্রতিশ্রুতি দিয়ে ভোট চাইছেন প্রার্থীরা। বিস্তারিত জামিল হাসান শান্তর রিপোর্টে। শিবপুর ও রায়পুর নিয়ে গঠিত নরসিংদী 3 আসনের ভোটার সংখ্যা 2,70,000-এরও বেশি। শিল্প কারখানা থেকে শুরু করে ফসল উৎপাদনে প্রাকৃতিকভাবে সমৃদ্ধ এই আসনটি। ঢাকার খুব কাছে হলেও উন্নয়নের ছোঁয়া তেমন একটি লাগেনি এই আসনটিতে। শিল্প কারখানা অধ্যুষিত এই আসনটিতে ভালো মানের কোনো শিক্ষা প্রতিষ্ঠান নেই। ভোটাররা চান এলাকার উন্নয়নের পাশাপাশি যানজট নিরসন ও কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য কমাতে যে প্রার্থী কাজ করবেন এমন প্রার্থীকেই ভোট দেবেন তারা। সমগ্র বাংলাদেশের জন্য নির্বাচনটা সুষ্ঠু এবং পরিবেশ খুব ভালো থাকে এবং সঠিক রায়ের প্রতিফলিত যেন হয়, যাতে কোনো কারচুপি না হয়। সংসদে একজন শিক্ষিত লোক চাই, কিশোর গ্যাং মুক্ত এবং মাদক মুক্ত, আইন শৃঙ্খলা যাতে একটু উন্নত হয়। জনগণের প্রত্যাশা পূরণের আশ্বাস আর নিজেদের পরিকল্পনা নিয়ে ভোটের মাঠ চষে বেড়াচ্ছেন প্রার্থীরা। যদিও আসনটিতে এখনো প্রার্থী মনোনয়ন দেয়নি বিএনপি। আমি আজকে 27-28 বছর হলো এই রাজনীতিতে যুক্ত। এই রাজনীতি করতে যে নিজের জন্য 10 পয়সার কোনো কাজ কিন্তু আমি আমার জন্য কোনোদিন করিনি। আমি মানুষের জন্য করি এবং যতদিন বেঁচে থাকে মানুষের জন্য করব, এই ব্রত নিয়েই কিন্তু আমি মাঠে আছি, মাঠে থাকবো ইনশাআল্লাহ। দুর্নীতি দূর করার জন্য কাজ করব, ছেলেমেয়েদের মাদক থেকে দূর করার চেষ্টা করব, ছেলেমেয়েদের দেশের জন্য ভাবে ভালো করে পড়াশোনা করে সেই কাজ করব। মানুষকে আত্মনির্ভরশীল হিসেবে গড়ে তোলার লক্ষ্যে আমি কাজ করব এবং সেই লক্ষ্যে আত্মকর্মসংস্থানমূলক বিভিন্ন কর্মসূচি আমি বাস্তবায়ন করব। তরুণ প্রজন্ম আর নারী ভোটারদের টানতে ভিন্ন পরিকল্পনার কথা জানান জামায়াতের প্রার্থী।
তরুণরা আর পিছনের দুর্নীতির যুগে ফিরে যেতে চায় না, তরুণরা আর পিছনের চাঁদাবাজির যুগে ফিরে যেতে চায় না। আমার বিশ্বাস আগামী দিনে নতুন বাংলাদেশ বিনির্মাণে তরুণরাই সামনের কাতারে থাকবে এবং দাঁড়িপাল্লাকে বিজয়ী করবে। ভোটাররা জানান, যিনি সাধারণ মানুষের প্রত্যাশা পূরণে কাজ করবেন, ভোটের মাঠে তিনিই থাকবেন এগিয়ে। জামিল হাসান শান্ত, এটিএন বাংলা, নরসিংদী। সুদানের সন্ত্রাসী হামলায় শহীদ 6 বাংলাদেশি শান্তিরক্ষীর জানাজা অনুষ্ঠিত হয়েছে। সকাল 9:30টার দিকে ঢাকা সেনানিবাসের কেন্দ্রীয় সেনা মসজিদ প্রাঙ্গণে 6 বীর সেনার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। এতে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী, সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান ও বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান সহ সশস্ত্র বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন। জানাজা শেষে রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা, সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনী প্রধানের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এ সময় তাদের যথাযথ রাষ্ট্রীয় সম্মাননা জানানো হয়। 3 বাহিনীর পক্ষ থেকেও গার্ড অব অনার দেওয়া হয়। পরবর্তীতে হেলিকপ্টারে করে শহীদদের মরদেহ নিজ নিজ জেলায় পরিবারের কাছে হস্তান্তর করে ধর্মীয় ও রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হবে। সন্ত্রাসী হামলায় নিহত 6 শান্তিরক্ষী হলেন নাটোরের কর্পোরাল মোহাম্মদ মাসুদ রানা, কুড়িগ্রামের সৈনিক মোহাম্মদ মমিনুল ইসলাম ও সৈনিক শান্ত মণ্ডল, রাজবাড়ির সৈনিক শামীম রেজা, কিশোরগঞ্জের বাসিন্দা মেস ওয়েটার মোহাম্মদ জাহাঙ্গীর আলম এবং গাইবান্ধার বাসিন্দা লন্ড্রি কর্মচারী মোহাম্মদ সবুজ মিয়া। মহান স্বাধীনতা যুদ্ধের মুক্তি বাহিনীর ডেপুটি চিফ অব স্টাফ এবং সাবেক বিমান বাহিনী প্রধান এয়ার ভাইস মার্শাল AK খন্দকারের জানাজা অনুষ্ঠিত হয়েছে। বিমান বাহিনী ঘাঁটি বাসারের প্যারেড গ্রাউন্ডে জানাজায় অংশ নেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। মুক্তিযুদ্ধে দেশাত্মবোধ ও সাহসিকতাপূর্ণ অবদানের জন্য AK খন্দকারকে বীর উত্তম খেতাবে ভূষিত করা হয়। এছাড়াও স্বাধীনতা পরবর্তী বাংলাদেশ বিমান বাহিনীকে সুসংগঠিত করা এবং দেশ গঠনে অসামান্য অবদান রাখায় 2011 সালে তাকে স্বাধীনতা পুরস্কারে ভূষিত করা হয়। পরিকল্পনা মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে সফলতার সাথে দায়িত্ব পালন। নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে সাময়িকভাবে ভিসা কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে চট্টগ্রামে ভারতীয় সহকারী হাই কমিশন। আজ থেকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এই কার্যক্রম স্থগিত থাকবে বলে জানানো হয়েছে। ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রের ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, সম্প্রতি চট্টগ্রামে ভারতীয় সহকারী হাই কমিশনের আশপাশে ঘটে যাওয়া নিরাপত্তাজনিত ঘটনার প্রেক্ষাপটে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, পরিস্থিতি পর্যালোচনা করে পরবর্তীতে ভিসা কার্যক্রম পুনরায় চালুর বিষয়ে যথাসময়ে ঘোষণা দেওয়া হবে। সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে ঢাকা 7 আসন লালবাগে আছেন সহকর্মী মিজান শাহজাহান। সেখান থেকে নির্বাচনী হালচাল জানাচ্ছেন মিজান। পুনম, আপনাকে ধন্যবাদ। আমি এখন দাঁড়িয়ে আছি ঢাকা 7 আসনের লালবাগে। সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে আমি সারাদিন এই আসনের বিভিন্ন এলাকা ঘুরেছি, বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সঙ্গে কথা বলেছি, তাদের প্রতিক্রিয়া জানার চেষ্টা করেছি। আমি আপনাকে জানিয়ে রাখি পুনম, যে এই ঢাকা 7 আসনটি গঠিত হচ্ছে বেশ কয়েকটি রাজধানীর গুরুত্বপূর্ণ থানা নিয়ে। এর মধ্যে অন্যতম হচ্ছে ডিএমপির লালবাগ থানা। আমি এখন লালবাগ থানার সামনে দাঁড়িয়ে আছি, আপনি লালবাগ থানাটি দেখতে পাচ্ছেন। এছাড়া অন্য যে 3টি থানা তা হচ্ছে কোতোয়ালি, চকবাজার এবং কামরাঙ্গীরচর। এই 4টি থানা নিয়ে মূলত এই আসনটি গঠিত। এই সংসদীয় আসনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এখানে মূলত কুটির শিল্পের উপর নির্ভর করে, যারা জীবিকা নির্ভর করে সেসব ব্যবসায়ীরা এখানে পাইকারি এবং খুচরা ব্যবসা করেন এবং এখানে বেশ কিছু কুটির কারখানা রয়েছে। এমনকি যদি আমরা এভাবে বলি যে এটাকে একটা ছোটোখাটো ব্যবসার নগরী বলা যায় এই ঢাকা 7 আসনটিকে। এই আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন হামিদুর রহমান হামিদ, জামাতের প্রার্থী হিসাবে রয়েছেন হাজি মোহাম্মদ এনাউতুল্লাহ। এছাড়া আপনাকে জানিয়ে রাখি যে আমি সারাদিন ঘুরে যেটি বুঝতে পেরেছি যে এই আসনে বেশ কয়েকজন স্বতন্ত্র প্রার্থী এবং হেভিওয়েট প্রার্থী তারা এখানে প্রার্থী হবেন। এদের অনেকেই বিএনপির মনোনয়ন বঞ্চিত, তবে যেহেতু সেই সময় এখনো আসেনি এজন্য তারা অপেক্ষা করছেন চূড়ান্ত মনোনয়নের ব্যাপারে। দলের সিদ্ধান্ত কি হয় তা দেখে তারা সিদ্ধান্ত নেবেন বলে আমাদের জানিয়েছেন। আর পুনম, আপনি দেখতে পাচ্ছেন যে এই আসনে ঠিক লালবাগ থানার ঠিক সামনেই এখানে বুড়িগঙ্গা নদীর একটি শাখা আমরা এখানে দেখতে পাচ্ছি, কিন্তু
এই নদীটি অনেকটাই দখল হয়ে গেছে। দখল দূষণে এটি একটি মরা খালে পরিণত হয়েছে। এখানকার ভোটাররা বলছেন যিনি আগামীতে এখানে সংসদ সদস্য হবেন তাকে সিটি কর্পোরেশনের সাথে সমন্বয় করে অথবা জাতীয় নদী রক্ষা কমিশনের সাথে সমন্বয় করে এই বুড়িগঙ্গা খালটি কিভাবে তার পৌর যৌবনে ফিরিয়ে নেওয়া যায় সেই উদ্যোগ নিতে হবে। কারণ এই খালটি এইভাবে যদি পড়ে থাকে খালের মতো মরা খাল হয়ে বুড়িগঙ্গা নদী, তাহলে এখানে মশার বংশ বিস্তার হচ্ছে এবং সেই মশা ঢাকা সিটি কর্পোরেশনের যারা বসবাস করছেন তারাও এই মশার কামড়ে অতিষ্ঠ হচ্ছেন, ফলে ডেঙ্গু চিকুনগুনিয়া সহ নানা রোগে তারা আক্রান্ত হচ্ছেন। তাই তারা বলছেন যে যিনি সংসদ সদস্য হবেন, এখানকার ভোটাররা বলছেন তাকে এই প্রতিশ্রুতি দিতে হবে যে পুরান ঢাকায় যেসব সমস্যা রয়েছে, বিশেষ করে সরু গলি, এগুলোকে কীভাবে সম্প্রসারণ করা যায়। এখানে অনেক ঝুঁকিপূর্ণ ভবন রয়েছে যেগুলো বড় ধরনের ভূমিকম্প হলে, এমনকি মাঝারি রকমের ভূমিকম্প হলেও ভেঙে পড়তে পারে। এসব ভবন সংস্কারের ব্যাপারে রাজুকের সাথে সমন্বয় করে যিনি সংসদে কথা বলবেন, কাজ করবেন, এরকম একজন প্রার্থীকে চাচ্ছেন। পুনম, আমি আপনাকে জানিয়ে রাখি যে এই আসনের বিভিন্ন অলিগলিতে সামান্য বৃষ্টি হলে তীব্র জলজটের সৃষ্টি হয়। এই জলজট সমাধানে কিভাবে ড্রেনেজ সমস্যার সমাধান করা যায় এসব বিষয় নিয়ে যিনি ভাববেন, এক কথায় যদি বলি পুনম, যিনি দল কানা হবেন না, দেশের স্বার্থে মানুষের স্বার্থে কাজ করবেন, এরকম একজন মানুষকে প্রতীকের ঊর্ধ্বে দলের ঊর্ধ্বে গিয়ে এই ঢাকা ৭ আসনের মানুষ আগামী জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত করতে চান। পুনম, এই হচ্ছে সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে এই মুহূর্তে ঢাকা ৭ আসনে আমার কাছে সবশেষ খবর। পরবর্তী সংবাদে এ বিষয়ে আপনাকে আরো বিস্তারিত জানাতে পারবো। মিজান, আপনাকে ধন্যবাদ। সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে আরেক সহকর্মী আলী আসগর ইমন আছেন নাটোরের পথে। বগুড়া এলাকা থেকে সেখানকার পরিস্থিতি জানাচ্ছেন তিনি। সালাম স্টিল ভোটের গাড়ি চলছে সারা বাংলাদেশ, আর ঘুরতে ঘুরতে আমি এখন আপনাদেরকে নিয়ে যাব নাটোরে। আর যাওয়ার পথে আমি এখন দাঁড়িয়ে আছি বগুড়া বাস স্ট্যান্ডে। আমার কাছে স্থানীয় কিছু মানুষজন আছে, আমি একটু তাদের কাছে জানতে চাইবো কেমন দেখছে নির্বাচনের হালচাল। এখন প্রত্যেকটা সেক্টরে বাংলাদেশের একবারে মুচিওয়ালা থেকে একবারে বিশিষ্ট শিল্পপতি সবাই দুর্নীতির সাথে সম্পৃক্ততা আছে। সো আমরা চাচ্ছি আমরা নিজ থেকে আগে ভালো হব এবং কি দেশকে ভালো কিছু দেবো। আপনার কাছে একটু জানতে চাই কেমন দেখছেন নির্বাচনের হালচাল। সব দল অংশগ্রহণ করুক, বাংলাদেশটা একটা ভালো মর্যাদা যাক, এটি সুস্থ আমরা কামনা করি। আমরা যেমনটা শুনছিলাম এখানকার স্থানীয় মানুষজন চায় দুর্নীতিমুক্ত একটি দেশ এবং সবার অংশগ্রহণে একটি সুন্দর নির্বাচন। সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে আমি যাচ্ছি নাটোর, আমার সাথে থাকুন। এবারে পূবালী ব্যাংক বাণিজ্য সংবাদ। হবিগঞ্জে শুরু হয়েছে 3 দিন ব্যাপী বই মেলা। সকালের উদ্বোধন করেন সিলেট মেট্রোপলিটন ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর মোহাম্মদ জহিরুল হক। জেলা সাহিত্য পরিষদ আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পরিবেশ আন্দোলনের সভাপতি ইকরামুল ওয়াদুদ, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সভাপতি গোলাম মোস্তফা রফিক, সাহিত্য পরিষদের সভাপতি তাহমিনা বেগম গিনি ও সাধারণ সম্পাদক এম এ ওয়াহিদ সহ অনেকেই। এবছর মেলায় জেলার 34 জন কবি ও সাহিত্যিককে সম্মাননা ও উত্তরীয় পরিধান করানো হয়। বই মেলায় 25টি স্টল স্থান পেয়েছে। এবারে খেলার খবর। বড়দিনের আগে কোনো অলৌকিক গল্প লিখতে পারল না ইংল্যান্ড। তাতে টানা তৃতীয় জয় এবারে অ্যাশেজ নিজেদের করে নেয় স্বাগতিক অস্ট্রেলিয়া। আগের দিনে 6 উইকেটে 207 রান নিয়ে অ্যাডিলেটে শেষ দিনে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামে ইংলিশরা। জ্যামি স্মিথ 2 এবং উইল জ্যাক্স 11 রান নিয়ে ব্যাট করছিলেন। শেষ পর্যন্ত স্মিথ 60 এবং জ্যাক্স 47 রানে বিদায় নেন। শেষ ব্যাটার জশ টাং স্কট বল্যান্ডের শিকার হলে 352 রানে অল আউট হয় ইংল্যান্ড। তাতে তৃতীয় টেস্টে 82 রানে জয় পায় অস্ট্রেলিয়া। প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার 371 রানের জবাবে 286 রানে অল আউট হয়েছিল ইংল্যান্ড। দ্বিতীয় ইনিংসে 349 রানে গুটিয়ে যায় অজিরা। এতে ঘরের মাঠে টানা চতুর্থ অ্যাশেজ সিরিজ জয়ের আনন্দে মেতে ওঠে স্বাগতিকরা। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার। ঢাকা বিশ্ববিদ্যালয়ে শহীদ ওসমান হাদির কবরকে ঘিরে সর্বসাধারণের শ্রদ্ধা, দ্রুত খুনিদের গ্রেফতারের দাবি জামাত আমিরের। জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে ঘিরে সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ইসির সাথে 3 বাহিনীর প্রধানদের বৈঠক।
বগুড়া ৬ আসনে তারেক রহমানের পক্ষে মনোনয়নপত্র তুলেন দলের নেতারা। দাখিলের শেষ দিন ২৯ ডিসেম্বর। ঢাকার শ্যামপুর কদমতলীর ভোটারদের দুর্দশা লাঘবে নানা প্রতিশ্রুতি দিচ্ছেন প্রার্থীরা, তবে জয়ের পর বারবার ওয়াদা ভঙ্গের অভিযোগ এলাকাবাসীর। এবং সুদানের সন্ত্রাসী হামলায় শহীদ ৬ শান্তিরক্ষীকে রাষ্ট্রীয়ভাবে শ্রদ্ধা নিবেদন। ঢাকা সেনানিবাসে জানাজা অনুষ্ঠিত, পরিবারের কাছে লাশ হস্তান্তর। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। ATN বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন, YouTube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।